আচ্ছা লেখো লেখো টেস্ট ফর নর্মালিটি। লেখো লেট এইচ বি এ সাব গ্রুপ জি। লেট হ্যাঁ লেট এইচ বি এ সাব গ্রুপ of a group G. First of all, then H is normal in G. Then H is normal in G. H is normal in G. If and only if আমি কেন অফলাইন পড়াই জানো, অনলাইনে কালকে যে পড়ালাম বাধ্য হয়ে পড়ালাম। এক তো নেটওয়ার্কের ইস্যু, তারপর এই যে কী বুঝছো না, চারবার তোমাদের কাছ থেকে উত্তর পেতে আমার মাথা খারাপ হয়ে যায়। তোমরা দেখো স্বাভাবিক, তোমরা মিউটটাকে অন করবে, কথা বলবে, তার জন্য সময় দিতে হচ্ছে। যতক্ষণ না তোমাদের পাশ থেকে পজিটিভলি পাচ্ছি আমি কিন্তু দেখবে তার পরের লাইন আমি ধরি না খুব একটা, এবার ওর জন্য সময় যায়, এক মাথাও ঘুরে যায় একেবারে। বাধ্য না হলে আমি অফলাইন 2 জন আসো 3 জন আসো, কালকে নেহাত এক তো তোমরা আসবে না, এক সেটা হচ্ছে 3 জন। তার থেকে বড় কথা আমি ভাবলাম যে অনলাইনটা দিলে অ্যাটলিস্ট কিছুজন ক্লাসটা করতে পারবে। ইন্টারনেটটার জন্য একটু সমস্যা হয়, ওই সময় তুমিও আসোনি, কটা ক্লাস রেকর্ড করে দিয়েছিলাম। আছে ক্লাসগুলো ফলো করেছো গ্রুপটা? যাই হোক আপলোড করে দিয়েছি আমি, বাড়ি গিয়ে দেখবে। দেখো আচ্ছা কোথায় ছিলাম? লেখো দেন এইচ ইজ নর্মাল ইন জি ইফ অ্যান্ড অনলি ইফ এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এক্স বিলংস টু জি। একটা এলিমেন্ট আরবিটারি এলিমেন্ট এইচ থেকে তুললে, একটা আরবিটারি এলিমেন্ট জি থেকে তুললে, লেখো ইমপ্লাই ওই সিচুয়েশানে এক্স ইনভার্স বিলংস টু কত? এইচ। কি বললাম? যদি এই কন্ডিশানটা হোল্ড করে তাহলে আমি বলবো যে এইচটা একটা নর্মাল সাবগ্রুপ। আবার বলি, এইচ একটা সাবগ্রুপ, এইচ দেন এইচ ইজ এ নর্মাল ইন জি ইফ অ্যান্ড অনলি ইফ। এইচটা সাবগ্রুপ, এইচটাকে আমি নর্মাল সাবগ্রুপ বলবো কি বলবো না? যদি নর্মাল সাবগ্রুপ বলতেই চাও তাহলে এইচ থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট তোলো, আর জি থেকে আরবিটারি এলিমেন্ট এক্স তোলো। ওই সিচুয়েশানে এরকম একটা এলিমেন্ট বানাতে পারবে। ওইটা যদি এইচ এলিমেন্ট হয়ে যায় তাহলে বলবে এটা নাকি তোমার একটা এইচটা একটা নর্মাল সাবগ্রুপ। দেখো প্রুফটা দেখো, প্রুফটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রুফটা বুঝিয়ে দিলে হবে না, 2-1 লাইন এদিক ওদিক করতে হবে। লেখো প্রুফটা করো, 2-1 লাইন এদিক ওদিক ইনক্লুড হবে, বইতে নেই। লেখো লেট এইচ বি এ নর্মাল সাবগ্রুপ অফ জি। পরীক্ষাতে আসে কিন্তু। লেট এইচ বি এ নর্মাল সাবগ্রুপ অফ জি, ইফ অ্যান্ড অনলি পার্ট আছে কিন্তু। লেখো লেট এইচ বি এ নর্মাল সাবগ্রুপ অফ কত? জি। আচ্ছা এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে আমরা জানি লেফট কোসেট ইকুয়াল টু কত? রাইট কোসেট হয়ে যায়, মানে এইচ ইকুয়াল টু কী হয়ে যায়? এইচ এ হয়ে যায়। আর এগুলো কি জির সবকটা এলিমেন্টের জন্য। লেখো দেন এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু কত? জি লিখতে পারি। আচ্ছা এবার কি করলাম, একটা আরবিটারি এলিমেন্ট লেট এক্স বিলংস টু কত? জি। একটা আরবিটারি এলিমেন্ট কোথা থেকে তুললাম আমি? জি থেকে তুললাম। আর একটা আরবিটারি আমি এলিমেন্ট এক্স বিলংস টু কোথা থেকে তুললাম? এইচ থেকে তুললাম। না ও এটা এইচ। এবার আমাকে বলো দেন এই যে এলিমেন্টটা বানাচ্ছি আমি এক্স এইচ, এটা কার এলিমেন্ট হবে? নিশ্চয়ই একটা লেফট কোসেটের এলিমেন্ট হবে। এটা বিলংস টু কত? একটা লেফট কোসেট, নাম দিলাম সেটা কোনটা? এক্স এইচ, তাই তো। এইচগুলো কার এলিমেন্ট হয়? এইচ এই লেফট কোসেটের এলিমেন্ট হয়, তাহলে এক্স এইচও কার হয়ে যাবে? এক্স এইচ এই লেফট কোসেটের এলিমেন্ট হবে। আচ্ছা লেখো অ্যাজ এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স। হ্যাঁ তাই তো, কারণ নর্মাল বলে দিয়েছি আমি। অ্যাজ এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স, লেখো সো এক্স এইচ এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা নো ডাউট এইচ এক্সেরও এলিমেন্ট। তাহলে এটা সমান লেখাই যায় কত? এইচ ওয়ান অফ কত? এক্স। আমি একবার বলেছিলাম এক্স এইচ ইকুয়াল টু
এইচ এক্স হওয়া মানে এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্য এলিমেন্টকেও ফেরাতে পারে, দুটো সেট সমান। এখানে লেখো ফর সাম এইচ ওয়ান বিলংস টু কত। অ্যাবস্ট্রাক্টের কী হয় জানো তো, থিওরিমগুলো সবগুলো যেন একই একই টাইপ লাগে। অ্যানালাইসিস থিওরিমগুলো দেখবে যে একটা ডিস্টিংনেস আছে, তার জন্য অ্যাবস্ট্রাক্টটা অনেকে হোঁচট খায়। লেখো দেন ফর সাম এইচ ওয়ান বিলংস টু কত এইচ। আচ্ছা, এবার এইটা থেকে চলেই এসছি, দেখো কি করব আমরা, এইচ ওয়ান বের করতে চাইছি। এইচ ওয়ান যদি বের করতে চাই, এক্স ইনভার্স দিয়ে অপারেট করে দিই, এইচ ওয়ান এক্স অফ কত এক্স ইনভার্স, তাহলে পেয়ে যাচ্ছ এইচ ওয়ান সমান এক্স এইচ কত এক্স ইনভার্স লিখতে পারি। আচ্ছা, এইচ ওয়ানটা কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, তাহলে এক্স এইচ ইনভার্সটা এক্স ইনভার্সটা কার এলিমেন্ট, লেখো সিন্স এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ, সো এক্স ইনভার্স এও বিলংস টু কত ক্যাপিটাল এইচ। দেখো তো ফার্স্ট পার্ট তো এইটুকুই ছিল, নর্মাল সাবগ্রুপ হলে এক্স ইনভার্স বিলংস টু এইচ, তাই পেরেছি। এবার লিখে পেল কনভার্সলি লেট লেখো এক্স বিলংস টু জি, কনভার্সলি লেট এক্স বিলংস টু জি, এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, এক্স ইনভার্স বিলংস টু কত এইচ। লেখো উইল প্রুভ দ্যাট, কি প্রুভ করব, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ, মানে আমরা দেখাবো এক্স এইচ ইকুয়াল টু কত এইচ এক্স। লেখো উইল প্রুভ দ্যাট এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স, বা নর্মাল সাবগ্রুপ বলতে পারো। উইল প্রুভ দ্যাট এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, দ্যাট ইজ উইল প্রুভ দ্যাট এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, দ্যাট ইজ এক্স এইচ ইকুয়াল টু কত, দ্যাট ইজ এক্স এইচ ইকুয়াল টু কত এইচ এক্স, আর এটা ফর অল এক্স বিলংস টু কোথায় জি। ব্যাস লেখো। এবার আমাদের নর্মাল কনসেপ্ট, দুটো সেটকে যদি ইকুয়াল দেখাতে চাই, এটা কে এর সাবসেট দেখাবো আর এটা কে এর কত সাবসেট দেখাবো। তারপরে এটা থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুলবো, সেটা নো ডাউট দেখাবো কার এই এলিমেন্টের, আবার এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, সেটা দেখাবো এটার এলিমেন্ট, এটা ওটা সাবসেট, ওটা ওটা সাবসেট, অ্যাজাম্পশন অ্যাপ্লাই করবো। লেখো লেট পি বিলংস টু কত এক্স এইচ। লেখো দেন পি ইকুয়াল টু লেখাই যায় এক্স অফ এইচ টু টাইপের, ফর সাম এইচ টু বিলংস টু কোথায় ক্যাপিটাল এইচ। আচ্ছা, এবার এইটাকে একটু কায়দা করে কি লিখছি দেখো, এক্স এইচ টু এক্স ইনভার্স অফ এক্স, এটা কি করা যায়, এক্স ইনভার্স এক্স মানে কত আইকে ফেরায়, করাই যায়। আচ্ছা, এবার এটাকে লিখলাম এক্স এইচ টু এক্স ইনভার্স অফ এক্স, লেখা যায়। আচ্ছা, আমাকে ভেবে বলো এই এলিমেন্টটা কার এলিমেন্ট, একটু আগে বলাই ছিল এক্স ইনভার্স, এই সবটা এলিমেন্টগুলো এইচের এলিমেন্ট, আর এই এইচটাও কি আরবিটারি, ইভেন এই এক্সটাও আরবিটারি, তাহলে এই এইচটা তো ক্যাপিটাল এইচের এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টটা কার ছিল এইচের এলিমেন্ট, তার মানে এটাকে আমি একটা লিখতে পারি এইচ থ্রি টাইপের, এইচ থ্রি অফ এক্স। এখানে লিখবে কি যে সিন্স এক্স এইচ টু এক্স ইনভার্স বিলংস টু কোথাকার এলিমেন্ট এইচ, সো এক্স এইচ টু এক্স ইনভার্স সমান, আমি এটাকে কত দিয়ে লিখে রেখেছি, এইচ থ্রি দিয়ে আমি লিখে রেখেছি। ব্যাস, তাহলে বলো দেখি পিটাকে দেখতে হচ্ছে এইচ থ্রি এক্স টাইপের, তার মানে পিটা এখন কার এলিমেন্ট এইচ এক্সের এলিমেন্ট, মানে রাইট কোসেটের এলিমেন্ট। লেখো এইটা এখানে লিখে দাও, এই এইচ থ্রি এক্স কার এলিমেন্ট এইচ এক্সের এলিমেন্ট। লেখো সো পি বিলংস টু কত এইচ এক্স, নাইম বোঝা গেল একই না,
কেন এই এলিমেন্টটা আমাকে বলো রাইট কোসেটের এলিমেন্টগুলো দেখতে কেমন হয়? এইচ আর কত এক্স। লেখো দ্যাট ইজ পি তুলেছিলে কোথা থেকে? দ্যাট ইজ পি বিলংস টু এক্স এইচ। এটা এমপ্লয় হলো পি বিলংস টু কত? এইচ এক্স। সো এক্স এইচ সাবসেট অফ কত? এইচ এক্স। এটাকে একটু এক দিয়ে দাও। এবার আমরা দেখাবো এইচ এক্স সাবসেট অফ কত? এক্স এইচ। লেখো লেট কিউ বিলংস টু কত? এইচ এক্স। লেখো দেন কিউ ইকুয়াল টু লেখাই যায় এইচ ফোর কত? এক্স। ফর সাম এইচ ফোর বিলংস টু কত? এইচ। আচ্ছা, এটাকেও আবার সেই রকম লিখলাম এক্স ইনভার্স এইচ ফোর এক্স লেখাই যায়। ব্যালেন্স করেছি, এক্স ইনভার্স মানে কত? আইডেন্টিটি এলিমেন্টকে ফিরিয়ে দেয়। আচ্ছা, এবার এক্স লিখলাম এক্স ইনভার্স এইচ ফোর অফ এক্স, এইটুকু লিখলাম, লেখা যায়? আচ্ছা দেখো, এটা একটু বোঝার আছে। এটাকে এক্স রাখলাম এক্স ইনভার্স এইচ ফোর, এইটাকে আমি এক্স ইনভার্সের ইনভার্স লেখা যায়। এক্স ইনভার্সের ইনভার্স মানে কত? এটা। আচ্ছা, এক্স অফ, এবার এইটাকে আমি ওয়াই ধরেছি, ওয়াই এইচ ফোর ওয়াই ইনভার্স লেখা যায়, লিখতে পারি। এক্স ইনভার্সটাকে ওয়াই লিখেছি। আচ্ছা, এখানে একটু লিখে দাও তাহলে এক্স ইনভার্স সমান কত লিখে রেখেছ? ওয়াই। আচ্ছা, এক্স ইনভার্সটা কার এলিমেন্ট? নো ডাউট এক্স জি থেকে তুলেছ। এক্স ইনভার্সটাও কার এলিমেন্ট? জিরই এলিমেন্ট, জি তো গ্রুপ, তার মানে এটাও কত? এবার আমাকে বলো তাহলে এই এলিমেন্টটা কার এলিমেন্ট হয়ে যাবে? একটা জির এলিমেন্ট, মধ্যিখানে এইচের এলিমেন্ট, মধ্যিখানে জির ইনভার্স, তার মানে এটা এইচের এলিমেন্ট। ক্যাপিটাল এইচের এলিমেন্টগুলো তো এই টাইপেরই ছিল। দেখো ইনিশিয়ালি ধরাই ছিল যে এক্স ইনভার্স বিলংস টু কত করা ছিল? এইচ করা ছিল। তার মানে এটাকে লেখো কিউ ইকুয়াল টু এক্স অফ কত? এইচ। এখানে লেখো ওয়াই এইচ ফোর ওয়াই ইনভার্স বিলংস টু কত? এইচ, তাই তো? রেজাল্ট লেখো অ্যান্ড ওয়াই এইচ ফোর ওয়াই ইনভার্সটাকে আমি কত লিখে রেখেছি? একটা লাইন হবে এখানে, এইচ ফাইভ করে দিই। হ্যাঁ, এটাকে এইচ ফাইভ করে দাও। এইচের এলিমেন্ট এইচ ফাইভ। তার মানে এই এলিমেন্টটা আবার নো ডাউট কার এলিমেন্ট? লেফট কোসেটের এলিমেন্ট। লেখো দ্যাট ইজ কিউ বিলংস টু কত? এক্স এইচ। কিউ কোথা থেকে তুলেছিলে? এইচ এক্স থেকে। পেলে কোথায়? এক্স এইচ। লেখো সিন্স কিউ বিলংস টু এইচ এক্স ইমপ্লাই কিউ বিলংস টু কত? এক্স এইচ। সো এইচ এক্স সাবসেট অফ কত? এক্স এইচ। এটাকে 2 দিয়ে দাও, বাস। লেখো ফ্রম 1 and 2, from 1 and 2 এইচ এক্স ইকুয়াল টু কত? এক্স এক্স, ব্যাস। সো এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। এটা তো চেয়েছিলাম প্রুভ করতে। আচ্ছা, নেক্সট থিওরেম দেখো। নেক্সট থিওরেমটা 2017-তে এসেছিল। লেখো লেট এইচ বি এ, পরের থিওরেম নয়, ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে একটা অঙ্ক করাচ্ছি। ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে একটা কিছু করাচ্ছি, দেখো। লেখো লেট এইচ বি এ সাবগ্রুপ, লেখো লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি
लेट H be a subgroup of a group G, फुल स्टॉप দিয়ে লেখো, फुल स्टॉप দিয়ে লেখো, if H be a normal in G, H be a normal subgroup in G, if H be a normal subgroup in G, লিখেছো? If H be a normal subgroup in G, prove that every subgroup of H, prove that every subgroup of H is normal in G. আবার বলি, let H be a cyclic হবে, let H be a cyclic subgroup লেখো, let H be a cyclic subgroup of G, full stop দিয়ে, if H be normal in G বা normal subgroup in G, then prove that every subgroup of H is normal in G. সবই কিন্তু ইয়ারে এসছে, একটা আমি ইয়ারের বাইরে থিওরিম করাই না। রিপিট হয় বলেই তো করাচ্ছি, লাস্ট ইয়ারটা রিপিট হয় না, মানে গতবার যেটা দিয়েছে সেটা দেয় না, সেগুলো তুমি বাদ দিয়ে দিতে পারো যা পড়েছে, কিন্তু অঙ্কফঙ্গগুলো দেখবে। আর তার পরের ইয়ারগুলো দেখো, পরের ইয়ারগুলো পেতে গেলে তোমাকে কিন্তু ওল্ড সিস্টেমের দিকে হাতড়াতে হবে, কারণ আমাদের টোটাল 3 বারের মধ্যে একবার তো পরীক্ষা হয়নি, কলেজে কোশ্চেন করেছিল ফার্স্ট যখন করোনাটা চলে আসে, ফার্স্ট সেকেন্ড সেম ফোর্থ সেম তখন চলছিল, সেকেন্ড সেমের পরীক্ষা হয়নি, হাতে কোশ্চেন করা হয়েছে, কলেজ যে যার মতো নাম্বার দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, কী বলছি দেখো, এই যে একটা সাইক্লিক সাবগ্রুপ, যদি এই সাইক্লিক হয় তাহলে বলেছি এই যদি নর্মাল, মন দিয়ে বোঝো, এইচটা সাইক্লিক আর এইচটা নর্মাল, দুটো তোমার হাতে আছে, তাহলে এইচের যত সাবগ্রুপ থাকবে সেটাও নাকি নর্মাল হয়ে যাবে। ব্যাপারটা একটু অন্যরকম, যে জি মেন গ্রুপ তার একটা এইচ বি সাইক্লিক সাবগ্রুপ, তার একটা সাইক্লিক সাবগ্রুপ আছে এইচ, আবার ওটা নাকি আবার কি নর্মাল হয়ে আছে, তাহলে ওর যত সাবগ্রুপ থাকবে, মানে এইচের যত সাবগ্রুপ থাকবে সব কটা এক একটা কি নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে কার, জি। বোঝা গেল ব্যাপারটা? স্টেটমেন্ট ভালো করে খেয়াল করবে, লেখো সিন্স এইচ ইজ এ সাইক্লিক সাবগ্রুপ, অ্যান্সার, সিন্স এইচ ইজ এ সাইক্লিক সাবগ্রুপ, লেখো সো উই ক্যান টেক এইচ ইকুয়াল টু, সো উই ক্যান টেক এইচ ইকুয়াল টু, আমি এই রকম লিখলাম, মানে কি এটাকে জেনারেটর লেখো, হোয়ার এ ইজ দ্য জেনারেটর, হোয়ার এ ইজ দ্য জেনারেটর, লেখো let k be a subgroup of H, let k be a subgroup of H, k be a subgroup of H। আচ্ছা, এটুকু আমরা শিখেছিলাম, একটা সাইক্লিক গ্রুপের যত সাবগ্রুপ থাকবে সেগুলো এক একটা কী হয়ে যায়, সাইক্লিক। তাহলে বলো আমার এইচটা যদি সাইক্লিক হয় আর কেটা যদি এইচের সাবগ্রুপ হয়ে যায়, তাহলে কেটাও কেউ কী বলতে পারবে, সাইক্লিক। তাই তো স্টেটমেন্ট ছিল, লেখো দেন কে ইজ এ সাইক্লিক, লেখো দেন কে ইজ এ সাইক্লিক গ্রুপ, লেখো লেট কে ইকুয়াল টু, তাহলে বলো কে যদি সাইক্লিক হয় তাহলে কেরও তো একটা জেনারেটর থাকবে, লেখো লেট কে ইকুয়াল টু, আমি এ টু দি পাওয়ার কত এম ফর্ম লিখলাম, দেন কে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। কেন লিখলাম দেখো, আমার এইচের এলিমেন্টগুলো কিন্তু এটাগুলো এ স্কোয়ার এ কিউ ডট ডট ডট, এগুলোর মধ্যে কোনো একটা এলিমেন্ট তো নিশ্চয়ই কি কে এর জেনারেটর, তাই জন্য এ টু দি পাওয়ার এম ফর্ম লিখেছি। ফর সাম পজিটিভ ইন্টিজার এম, ফর সাম পজিটিভ ইন্টিজার কত এম, প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ, since K is a subgroup of H and H is a subgroup of G, since K is a subgroup of H, since K is a subgroup of H and H is a subgroup of K
জি, তাহলে বলতে পারি কেটা সাবগ্রুপ অফ জি কি কার হয়ে যাবে, জি হয়ে যাবে। লেখো দেন কে ইজ এ সাবগ্রুপ অফ কত, জি। দেন কে ইজ এ ক্যাপিটাল কে ইজ এ সাবগ্রুপ অফ কত, জি। আচ্ছা লেখো লেট স্মল কে, ওটা ক্যাপিটাল কে ছিল, এটাকে স্মল কে, লেট স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে, মানে কে থেকে একটা এলিমেন্ট তুললাম কত আমি, ছোটো হাতের কে। লেখো দেন কে ইকুয়াল টু, কেটাকে দেখতে কেমন হবে, দেখো কে যে কেটা তো সাইক্লিক গ্রুপ ছিল, এর জেনারেটর কত ছিল, এ টু দি পাওয়ার এম, তাহলে কেটাকে এখন এ টু দি পাওয়ার এম এর একটা ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারবো। দেন কে ইকুয়াল টু এটা লিখতে পারি। আচ্ছা লেখো নাও না করে লেখো লেট এক্স বিলংস টু কত, জি, একটা আরবিটারি এলিমেন্ট তুললাম কত, জি থেকে। লেখো নাও এক্স কে এক্স ইনভার্স, বলো তো আমি যদি এক্স কে এক্স ইনভার্স এই এলিমেন্টটাকে আমি যদি কের এলিমেন্ট কোনোভাবে দেখাতে পারি, তাহলে কেটাকে কার নর্মাল সাবগ্রুপ বলবো, জির। আগে স্টেটমেন্ট শিখেছিলাম, যদি এক্স এক্স ইনভার্সটাকে তুমি এইচের এলিমেন্ট দেখাতে পারো, যেখানে এক্সটা এসেছিলো জি থেকে, এইচটা এসেছিলো কোথা থেকে, এইচ থেকে, তখন আমরা বলতাম এইচটা নর্মাল। তাহলে আমি যদি এই এলিমেন্টটাকে কের এলিমেন্ট দেখে দিতে পারি, তাহলে বলবো কি কেটা কার নর্মাল সাবগ্রুপ, জির। দেখো দেখো নাও এক্স কে এক্স ইনভার্স, এটার ভ্যালু আমি একটু বের করছি। এটা সমান এক্স অফ কের ভ্যালু কত করা ছিল, এ টু দি পাওয়ার এম আর অফ কত, এক্স ইনভার্স, তাই করা আছে। আচ্ছা এটাকে এক্স এ টু দি পাওয়ার আর এম এটাও লেখা যায়, বলো একই তো জিনিস। আচ্ছা এবার এটাকে এইটা লিখছি, দেখো এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স তার হোল টু দি পাওয়ার এম। কেন, নিশ্চয়ই আমি কোথাও না কোথাও খাতা খুলে দেখবে এরকম একটা থিওরিম লিখিয়েছিলাম। থিওরিম স্টেটমেন্টটা লেখো ডান দিকে। থিওরিম স্টেটমেন্টটা ছিল লেট জি কমা নট বি এ গ্রুপ, থিওরিম স্টেটমেন্ট এটা ছিল এ বি বিলংস টু জি, দেন নাকি এ নট বি নট এ ইনভার্সের হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার এন এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু জি। এরকম একটা স্টেটমেন্ট কোথাও না খাতাতে লেখা আছে, দেখো তো কোথাও না কোথাওতে আছে এটা। যখন ফাইনাইট সাবগ্রুপ চ্যাপ্টারতে পড়িয়েছিলাম, হ্যাঁ সাবগ্রুপ চ্যাপ্টারতে এরকম কোনো স্টেটমেন্ট লেখা ছিল বা এক্সারসাইজ এরকম কিছু একটা অঙ্ক আছে, বই দেখো দেখতে দাও থাকবে। সাবগ্রুপ চ্যাপ্টারটা খোলো। আছে কি পুরনো বইতে দেখো তো, পুরনো বই দাও, পুরনো বই দাও, পুরনো বইতে থাকবে, থাকার কথা।
কোথাও না কোথাও থাকবে। এইচ 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 এই যে দেখো এক্সারসাইজ 10-এ পাবে ফাইনাইট গ্রুপ চ্যাপ্টারতে এরকম একটা অঙ্ক ছিল। এই যে দেখো লেট জি বি এ গ্রুপ এ বি প্রুভ দ্যাট এ নট বি নট ইনভার্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার এন ফর অল ইন্টিজার্স এ বি। এটা করেছিলাম কিনা আমার খেয়াল নেই, হয়তো করাইনি, নতুন বইতে হয়তো থাকবে না। এক্সারসাইজ 10 ফাইনাইট গ্রুপ চ্যাপ্টারতে। হ্যাঁ এই যে এই স্টেটমেন্ট এটা আমার বইতে ছিল, না ওকে দিয়ে দাও বইটার মনে। ব্যাস, তাহলে ওই থিওরেমটা এখানে কাজে লাগালাম, আর কিছুই করিনি। হয়তো স্টেটমেন্টটা আমি লিখেছিলাম, আমার মনে নেই, বাট এক পুরোনো বইতে পাবে, পাঠিয়ে দিচ্ছে গ্রুপে। স্টেটমেন্টটাই কাজে লাগালাম। এবার দেখো, আচ্ছা এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, আসবো ফিরে আমি। দেখো লেখো সিন্স, প্যারা চেঞ্জ করে লেখো, তার মানে এক্স কে এক্স ইনভার্সকে দেখতে কেমন হলো, এখন এইরকম স্ট্রাকচার একটা পেলাম। প্যারা চেঞ্জ করে লেখো সিন্স এইচ ইজ এ, লেখো সিন্স এইচ ইজ এ নর্মাল ইন জি, সিন্স এইচ ইজ এ নর্মাল ইন জি, সিন্স এইচ ইজ এ নর্মাল ইন জি অ্যান্ড লেখো অ্যান্ড এ টু দি পাওয়ার আর। আচ্ছা এ টু দি পাওয়ার আর কার এলিমেন্ট হবে? এইচের এলিমেন্ট, কারণ এটা তো জেনারেটর ছিল, তার মানে এর ইন্টিগ্রাল পাওয়ার এলিমেন্ট এইচের এলিমেন্ট। অ্যান্ড এ টু দি পাওয়ার আর বিলংস টু এইচ, এক্স বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করবে এক্স এ টু দি পাওয়ার আর অফ এক্স ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে? এইটা তো নর্মাল বলা ছিল, নো ডাউট এইচের এলিমেন্ট। এই তো বুঝতে পারছো কার এলিমেন্ট, এইটা যদি মাথাতে কুইকলি ধরে নিতে পারো না, তুমি অনেকটা এগিয়ে গেলে। আচ্ছা এবার চলে আসো, লেখো লেট, লেখো লেট, ক্যামেরা বন্ধ হয়ে গেছে না, হচ্ছে, লেখো লেট, লেখো লেট এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স। আচ্ছা এটা তো এইচের এলিমেন্ট, এইচের এলিমেন্ট অলওয়েজ কি এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যায়, তাহলে লেখো এ টু দি পাওয়ার পি। let x a to the power r x inverse equal to a to the power p for some integer p. লেখো, লেখো then from 1, then from 1 হয়ে গেছে, then from 1 দেখো 1টা এটা ছিল কিন্তু x k x inverse equal to x এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্সের, এইটা আমার ছিল 1। এইটাতে কি করছি আমি, কিছুই নয়, কার ভ্যালুটা বসাবো বলো তো, কার ভ্যালুটা বসাবো আমি, এ টু দি পাওয়ার এক্সের ভ্যালু, হ্যাঁ এই তো এটার ভ্যালু, তো তার মানে এটাকে করব এ টু দি পাওয়ার পি এম লিখতে পারি। আচ্ছা এটাকে মোর জেনারেলাইজ করে এ টু দি পাওয়ার এম কত পি। এবার বলো তো এ টু দি পাওয়ার এম কার জেনারেটর ছিল, কে এর জেনারেটর ছিল, তাহলে এই এলিমেন্টটাকে কে এর জেনারেটরের ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারলাম, তাহলে এটা নো ডাউট কার এলিমেন্ট, কে এর এলিমেন্ট। এটাই তোমার টার্গেট ছিল, তার মানে দ্যাট ইজ এক্স কে এক্স ইনভার্স বিলংস টু কোথায়, কে। ব্যাস এটা তো টার্গেট ছিল। লেখো দিস হোল্ড ফর এভরি এক্স বিলংস টু কত, জি। দিস হোল্ড ফর এভরি এক্স বিলংস টু কত, জি। লেখো দেয়ার ফোর কে ইজ এ নর্মাল, দিস হোল্ড ফর এভরি এক্স বিলংস টু জি, দেয়ার ফোর কে ইজ এ নর্মাল ইন জি। বোঝা গেল? আচ্ছা লেখো এরপর একটা স্টেটমেন্ট লেখো অনলি।
লেখো একটা থিওরেমের অনলি স্টেটমেন্ট লেখো, লেট এইচ বি এ সাব গ্রুপ অফ এ গ্রুপ জি, লেট এইচ বি এ সাব গ্রুপ অফ এ গ্রুপ জি and A belongs to G, কাল কোন একটা কলেজের জেনারেলের 4th সেম জেনারেল পরীক্ষা নিচ্ছে ইন্টারনাল, তো ওদের অফলাইন হচ্ছে। ওখানে আমাকে আগের দিন বলছে, স্যার আমাদের না গার্ড ফাড় দিচ্ছে না, আমি আপনাকে কোশ্চেন পাঠাবো পরীক্ষার হলে গিয়ে, কোশ্চেন পাঠাবো, আপনি একটু এমসিকিউগুলো বলে দেবেন, জেনারেলের ব্যাচ। তো ভাবো স্টুডেন্টদের তো দোষ নেই কিছু, টিচাররা তো ইনডাইরেক্টলি বলছে, গার্ড দিচ্ছে না, ফোন দিয়ে দিচ্ছে, ফোন তুলে ফটো পাঠাচ্ছে, আমি এখান থেকে সলভ করে দিচ্ছি। খাতায় কলমে ওরা বলছে আমরা হচ্ছে অফলাইন নিচ্ছি, কিন্তু ঘুরিয়ে ওরা অনলাইন করে দিল। মানে কেন? কারণ টিচাররা জানে যে আমাদের গলত কোথায়, আমরা কিছু পড়াইনি। এবার একজন খাতাতে যদি না লিখে তাকে নাম্বার দেবে কি করে? তুমি টুকে লেখো, হেল্প নিয়ে লেখো, খাতায় যেন ঠিকঠাক থাকে, দেন তুমি নাম্বার পাবে, এটাই নিয়ম। ব্যাস, ওখানেও সোর্স করে দিয়েছে। মানে কোথায় সিস্টেম চলে গেছে দেখো। দেখো অনলাইন এই 2 বছর 3 বছর না পড়াশোনা পুরো 12টা বেজে গেছে। এক তো কিছু শিখে আসেনি, অনেকজন অনেক গলত থেকে গেছে। আর দোষ তো তোমাদের দিয়ে লাভ নেই, যদি প্রপার স্কুল না হয়, টিউশন যদি ঠিকঠাক না পায়, শিখবে কোথা থেকে? মানুষকে যে যত বড় লোকই হোক তাকে কিন্তু শিখতে হয়। এই শেখা জিনিসটা তো তোমরা 2 বছর ধরে পাওনি, অনেক কিছু বাকি থেকে গেছে। 11-12 আমাকে বলো তো প্রপারলি সব কিছু পেয়েছো? প্রপারলি বাদ চলে গেছে, তো সেই ইফেক্টগুলো তো পড়ছে না। আবার নাকি 35 না 34% পেয়ে নাকি সায়েন্স পড়বে বলছে, 45%, 35, ভাবতে পেরেছ? হ্যাঁ, ডিগ্রি কোর্সে আর পড়তে চাইছে নাকি, চাকরি বাকরি এই যেতে নেই, সব মেয়েরা নার্সিং পড়ছে আমি দেখেছি। হ্যাঁ গো, সব ব্যাঙ্গালোর নাহলে ভুবনেশ্বর, সব নার্সিং পড়ছে। মানে আগে যেসব গার্লস কলেজগুলোতে ওখানে তো স্টুডেন্টের সংখ্যা বেশি হবে, যেমন গোখেলে তুমি দেখো এখন নেই, স্টুডেন্ট কম। আগে 23 জন 24 জন করে থাকতে হবে, হাতে গোনা 10-12 জন, যাচ্ছে কোথায়? অন্য স্ট্রিমে চলে যাচ্ছে, চাকরি নেই, কী করবে? তার থেকে ওখানে তুমি উচ্চ মাধ্যমিকের পর বছর নার্সিং কোর্স বছরের? 4 বছর। এখন এই হসপিটাল বলো, নার্সিংহোম বলো, এটা কিন্তু মানে যত দিন যাবে এর সংখ্যা বাড়তে থাকবে। যাই হোক, দেখো তুমি যতই চাকরি করো, যাই করো, এই টিচিং লাইনের মতো সুখ তুমি কোথাও পাবে না। কেন? দেখো তুমি যদি প্রাইমারি টিচার পাও তাহলে তুমি বাড়িতে দোকান সামলাতে পারবে, যদি দোকান থাকে। বাস্তব হ্যাঁ কি না বলো? বাড়িতে যদি কিছু ছোটোখাটো দোকান থাকে, যে যেটা করতো সেটা কিন্তু পারবে। প্রাইমারি মানে তোমাকে 100 কিলোমিটার দূরে জীবনে দেবে না, 10 কিলোমিটারের ভেতরেই দেবে। আচ্ছা, তাহলে এই তোমার এক সুখ গেল। এখন যা গভর্নমেন্টের অবস্থা, হাফ দিন ছুটি নাও, বেতন তোমাকে বেতন বাড়ানোর কথা বলবে না, ছুটি তুমি যত ইচ্ছা নিয়ে নাও। এক হাই স্কুলেও কি একটু দূরে থাকে চাকরি, কিন্তু সেখানেও ছুটি ছাটার ব্যাপার অনেক থাকে। কলেজ সে তো আর এক সুখের, কখন আসবে আর কখন যাবে কোনো ব্যাপার নেই। তোমার যটায় ক্লাস তুমি তটায় ঢুকবে, কেউ তোমাকে কিছু বলবে না। স্কুলে তাও তোমাকে 11টা 5টা এটা, কলেজে ওটুকু নেই, হাফ দিন ছুটি। কলেজে এমনিতেই একদিন ছুটি থাকে টিচারদের, পড়াশোনা করার জন্য ছুটি দেয়, কিন্তু কতজন পড়াশোনা করে সেটা পরের প্রশ্ন। মানে ছুটি এমনি ছুটি নয়, পড়াশোনা করার জন্য পেপার পাবলিশ করবে, হায়ার এডুকেশন তো একদিন ছুটি দেয়। এবার দেখো তুমি বাকি যেই জবে যাও, মাথার উপর কত কিছু চাপ। এখানে তুমি যদি বলো আমি চাপ নেব, আমি স্টুডেন্টকে একটু ভালো দেবো, 10 ইয়ার সলিউশন করাবো, দেন কিন্তু ঠিক আছে। কিন্তু বাধ্যবাধকতা কোনো টিচারের নেই যে আমি টিউশনের মতো পড়াবো, কোনো টিচারের মাথা ব্যথা নেই। কিন্তু এটা কজন টিচার প্রাইভেটে 11-12 থেকেও প্রাইভেট করে এসছো,
এখনও পড়ছো, কোথাও কোনো কলেজের টিচার, প্রাইভেট টিচার যেরকমভাবে পড়ায়, একটা কলেজে পড়ায় কি? আমি জোর গলায় বলবো পড়ায় না, ইভেন আমিও পড়াই না, তাও চেষ্টা করি কিছুটা হলেও, কিন্তু এখানে যতটুকু দিই সেখানে ততটুকু দিই না। দুটো কারণ, এক টাইম 45 মিনিটের ক্লাস, যেতে আসতে 5-10 মিনিট গেল, 30 মিনিটে তুমি কি করবে? হ্যাঁ, আমাদের 45 মিনিট ক্লাস। আর কি? আর অ্যাটমসফিয়ার, কোচিং রুমের অ্যাটমসফিয়ার আর কলেজের অ্যাটমসফিয়ার সম্পূর্ণ ডিফারেন্স। এখানে দেখো তুমি নিজের ইচ্ছায় এইসব ইউজ করতে পারো, সেখানে চক ঘষে ঘষে একটা অঙ্ক করাবো, চক দিয়ে মুছো, এ করো ওই করো, এইগুলো কি পারে না কোনো কলেজ করতে? পয়সাতে ফান্ড জানো তুমি? টাকা ভর্তি হয়ে আছে কলেজের ফান্ড। হ্যাঁ, একটা ফেস্ট করার জন্য কি 10 লাখ টাকা খরচ করছে না? কত? ওই যে তোমার বলো কে কে মারা গেল, যেটা সে উঠেছিল এত টাকা। তো একটা হোয়াইট বোর্ড কি লাগানো যায় না? যে পড়াবে তাকেও তো একটা পড়ানোর পরিবেশ দেওয়া দরকার। তুমি আমাদের বোর্ডগুলো দেখো, ঘষে ঘষে তুমি যদি যেটা লিখবে না, তোলা যায় না। আমি কি পড়াবো ওখানে? ফ্যান ওখানে, এখানে ফ্যান সেই ঘুরছে, হাওয়া নেই, তুমি তত্তর করে ঘামবে। মানে আমাদের 1-2 রুমে ক্লাস আছে এরকম, যাওয়ার সময় যেন কান্না পেয়ে যাবে যেতে। ওই সেমিস্টারে আছে মনে হয় 8 জন, এই তো ও আর রজত 2 জন, আর একজন তো এসছে, তাকে আমি স্যারকে যে স্যার এ কে না, আমিও চিনি না, উঠেছে বোর্ডে, বলছে হাম কুছ নেই, কি বললো হিন্দিতে, যাই হোক সে কিছু জানে না, আগে থেকে স্বীকার করে নিচ্ছে। নর্মালি তাকে বোর্ডে উঠাতে হয়েছে, উঠেছে। তাকে বললাম লিমিটের সিকোয়েন্সে লিখতে, সিকোয়েন্সের নর্মাল কি বলো, সেই সিকোয়েন্সের অ আ ক খ করে ABCD করে লিখে যাচ্ছে। তাকে বললাম নর্মাল ডেফিনেশন বলো, আমি জানি না। দিয়ে বললাম আচ্ছা 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত, জানে না। আচ্ছা সিকোয়েন্স ছেড়ে দাও, 1/n এই ফাংশন লিমিটিং ভ্যালু কত, তাও জানে না। মানে কী করে, আমার প্রশ্ন যে ও না হয় এই সেমিস্টারে ক্লাস করেনি, কোনো অসুবিধা হতে পারে, উচ্চ মাধ্যমিক তো পড়েছে, সে 1/n এই ফাংশনের লিমিটিং ভ্যালু জানে না। তাহলে ভাবো মানে কোথায় দাঁড়িয়েছে, পরেই তো নি কিছু, অথচ তোমার নাম্বার পেয়ে গেছে, কলেজে ভর্তি হয়ে গেছে, কলেজের তো ইনকাম। হ্যাঁ, এক্সামই হয়নি, হয়েছিল, তো এই সিস্টেম দাঁড়িয়েছে। যাই হোক, লেখো লেট H be a subgroup of a group G and A belongs to G, then the subset, লেখো হ্যাঁ, let H be a subgroup of a group G and A belongs to G, লেখো then the subset AH A inverse equal to AH A inverse, এটা যেখানে H belongs to কত, H AH A inverse, যেখানে AH A inverse, এইটা is a subgroup of G, is a subgroup of G। লেখো this subgroup is said to be, this subgroup is said to be conjugate of H, this subgroup is said to be conjugate of H by A, this subgroup is said to be conjugate of H by A। এরকম একটা অঙ্ক আমি সাবগ্রুপ দেখানো, সাবগ্রুপ চ্যাপ্টারতে করেছিলাম, মনে করো কে দিয়ে অঙ্কটুকু ছিল, প্রুভ করিয়েছিলাম। সাবগ্রুপ চ্যাপ্টার খোঁজো, পরিষ্কার ওখানে এটা আছে, ওখানে কনজুগেট নামটা দেওয়া ছিল না, সাবগ্রুপ চ্যাপ্টারতে কে দিয়ে নাম ছিল, সাবগ্রুপ পাবে। তো এই সাবগ্রুপটা আমি আর এখন দেখাবো না, যেহেতু অলরেডি আমার দেখানো আছে। দেখো কে দিয়ে করা ছিল, সাবগ্রুপ চ্যাপ্টার এক্সারসাইজ। বইয়ের পেজগুলো উঠে যাচ্ছে,
সাবগ্রুপ চ্যাপ্টারতে পাবে, এক্সারসাইজের সাবগ্রুপ চ্যাপ্টারতে পাবে, যাই হোক পরে খুঁজবে। আছে আমার প্রশ্ন হচ্ছে সাবগ্রুপ দেখানো নয়, এইটার একটা নাম আছে, সেটাকে বলি আমরা কনজুগেট অফ এইচ বাই কত এ। এখানে এটা ফিক্সড এলিমেন্ট আর এইচটা কি ভ্যারিয়েবল জিনিস। যাই হোক একটা এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো, লেট জি ইকুয়াল টু, একটু দেখিয়ে দিই এক্সাম্পলটা টুকে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি। লেট জি ইকুয়াল টু S3 অ্যান্ড এইচ ইকুয়াল টু, let G equal to S3 and H equal to rho 0 rho 3। তোমাকে এই সিচুয়েশানে তোমাকে যদি বলে এইটার না কনজুগেট অফ H বাই A বানাতে যদি বলে, তুমি কতগুলো এরকম পাবে, কনজুগেট অফ H বাই A এরকম কতগুলো সেট পাবে বলো দেখি। জি আছে S3, আমি S3-র মধ্যে কী কী এলিমেন্ট থাকে, রো 0 রো 1 রো 2, বুঝে নাও একটু, রো 3 রো 4 আর কত এরকম কতগুলো সেট পাবে। আমি প্রথম রো 0 তুললাম, তাহলে একটা পাবে রো 0 H কত, রো 0 ইনভার্স, এটা একটা পাবে কনজুগেট। আর একটা পাবে রো 1 H কত, রো 1 ইনভার্স, এটাও একটা পাবে। তারপরে কত রো 2 H কত, রো 2 ইনভার্স, এরকম করে রো 3 এই যেরকম পাবে। আমি একটা দেখিয়ে দিই এলিমেন্ট কী কী আসবে, দেখো কীভাবে বানাই আমরা। এটার মধ্যে রো 0 H-এর এলিমেন্ট কত, রো 0 কত, রো 0 ইনভার্স, এটা একটা এলিমেন্ট পাবে। পরের এলিমেন্টটা কত পাবে, রো 0 H-এর এলিমেন্ট কত, রো 3 আর কত, রো 0 ইনভার্স, দুটো এলিমেন্ট পাচ্ছ। এবার এটাকে গুণ করে ফেলো, গুণ করার জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাতে পারো। দেখো রো 0 আর রো 0 করলে কত পাই আমরা, রো 0। আচ্ছা রো 0-র ইনভার্স কত ছিল জানো, দেখে নিতে পারো ওখানে, রো 0। আবার রো 0 রো 3 করলে কত পাবে, রো 0। রো 0-র ইনভার্স রো 0 রো 3 করলে রো 3 পাবে, আইডেন্টিটি এলিমেন্ট তো, রো 3। আর রো 0-র ইনভার্স কত, রো 0। রো 0 রো 0 করলে কত পাবে, কম্পোজিশন টেবিল কিন্তু লাগবে, রো 3 রো 0 করলে কত পাবে, মুখস্থ করার। আচ্ছা ওটা একদিন বলে দেবো আমি, টেবিলটা একটা দিন আনবে, টেবিলটা এনে ওখানে একটা সিমেট্রিক ফর্ম পাওয়া যায়, মানে দুটো তিনটে জিনিসকে নিজের মতো করে একটু মাথায় গেঁথে রাখতে হবে, পার্টিকুলার কোনো নিয়ম নেই, আমি বলে দেবো। আচ্ছা আমি খাতা দেখে বলে দেবো, আছে তো টেবিলটা, বলে দেবো, এটা করে নাও, বলে দিচ্ছি সিমেট্রিক টেবিলটা থেকে। তাহলে রো 0 কত, রো 3, বাকিগুলো আর আমি করছি না, কীভাবে তুমি করতে পারবে। তাহলে এইগুলো এক একটা কি কনজুগেট অফ H বাই রো 0, কনজুগেট অফ H বাই কত, রো 1, কনজুগেট অফ H বাই কত, রো 2, এই জিনিসগুলো বলা হলো। আচ্ছা পরের থিওরেমটা দেখো, পরের থিওরেমটা তোমাকে একটু নিজে প্রুভ করবে, সবই থিওরেমটা আমি করে দিচ্ছি হাতে নাতে। 2.14.6 2.14.6 পেয়েছ, 2.14.6 বলেছি। দেখো এ সাবগ্রুপ অফ এ সাবগ্রুপ H, a subgroup H of a group G, a subgroup H of a group G is normal, a subgroup H of a group G is normal if and only if এটা নিজে করবে, if and only if A H A inverse equal to H, for all A belongs to G। 2014-তে এসেছিল, আমার বইতে মার্ক করা আছে। কি বলা হলো, একটা সাবগ্রুপ সেটা নর্মাল হবে যদি এই যে কনজুগেট, যেটা
এই সেটটা সেটা যদি আবার এইচকে ফিরে দেয়, শুধু একটার জন্য নয়, ওই জির আন্ডারে যত এলিমেন্ট আছে সবকটার জন্য এক একটা কনজুগেট সেট তুমি পাবে। সবকটা যদি এইচের সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবে এইচটা কি নর্মাল। একটু উদাহরণ 5টা দেখো তো, এক্সাম্পল 5, ওইটারই এক্সাম্পল 5 ঠিক আগে থিওরেমটা যখন করিয়েছিলাম, বই ফলো করবে সঙ্গে সঙ্গে। এই যে না, হ্যাঁ কোন থিওরেমটা? হ্যাঁ হ্যাঁ, এইচের প্রত্যেকটা এলিমেন্ট হয়ে যাচ্ছে এ এইচ। দেখো এইটার এলিমেন্ট কি এ এইচ এ ইনভার্স। আগে যে টেস্ট ফর নর্মালিটি যেটা সেটা তো এটাই। কেন আমার এখানে এইচের এলিমেন্টগুলো এক একটা করে নাও, জির এলিমেন্টগুলো এক একটা করে নাও। এটা যদি এইচকে ফেরায় তার মানে এই এলিমেন্টটা মাস্ট বি কার এলিমেন্ট হবে? এইচের এলিমেন্ট। তবেই তো এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? এইচের সঙ্গে সমান হয়ে যাবে। ওটাই, ওই প্রুফটাই এখানেই করা আছে। হ্যাঁ, এক্সাম্পল পেজ নম্বর 142 পাতাতে দেখো, এটার জন্য যেটা নিয়েছে